নমস্কার, বাংলার মাটি বাংলার কৃষি এই অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আমি পঙ্কজ রয়েছি আপনাদের সঙ্গে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি দানা শস্যের মধ্যে পশ্চিমবঙ্গে তৃতীয় বলা যায়, মানে ধান গমের পরেই যার যে দানা শস্যের চাষ সর্বাধিক হয় সেটা হচ্ছে ভুট্টা। এবং এই ভুট্টাকে আমরা তন্ডুল জাতীয় শস্যের মধ্যে তার রানী বলে থাকি। এর বহুবিধ গুণ আছে, যেমন আমাদের খাদ্যশস্য হিসেবে রয়েছে, তেমনি গোখাদ্য হিসেবে, পোলট্রির প্রচুর খাবার হিসেবে, ফিশারিজে, এবং এই ভুট্টা থেকে কিন্তু আমরা অনেক রকমের খাদ্য তৈরি করতে পারি। আমরা তো কে না জানি কর্নের কথা, প্রচুর রকমের কর্ন রয়েছে। এছাড়াও স্টার্চের যে ব্যবহার আমরা দেখি, সেই স্টার্চ প্রচুর ভুট্টা থেকে পাওয়া যায়। তাই এর বহুবিধ কিন্তু ব্যবসায়িক দিক রয়েছে যদি আমরা এর ভালো করে চাষ করতে পারি এবং ফলন যদি আমরা বাড়াতে পারি। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই সম্ভাবনার দিকটা কিন্তু প্রচুর রয়েছে। আজকে আমরা স্টুডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব, সম্ভাবনাময় ফসল ভুট্টা। এবং আমাদের মধ্যে এই নিয়ে আলোচনা করবার জন্য উপস্থিত রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি, কৃষি আধিকারিক মৃণালকান্তি মণ্ডল, সহকৃষি অধিকর্তা, বিষয়বস্তু বিশেষজ্ঞ, মেদিনীপুর সদর মহকুমা থেকে এসছেন, পশ্চিম মেদিনীপুর। এবং রয়েছেন ডক্টর বরুণ কুমার মান্না আমার বাদিকে, তিনিও একই জায়গা থেকে এসছেন, সহকৃষি অধিকর্তা, বিষয়বস্তু বিশেষজ্ঞ। এবং দর্শক বন্ধুরা, আপনারা টেলিভিশন স্ক্রিনে যাওয়া নাম্বার, সেই নম্বরে ফোন করে 0332250184 এই নম্বরে ফোন করে সরাসরি আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিতে পারেন, আপনাদের প্রশ্ন করতে পারেন আপনারা। আমি মৃণালবাবু আপনাকে দিয়ে আজকের আলোচনা শুরু করব। পশ্চিমবঙ্গে নির্দিষ্ট করে ভুট্টা চাষের যে সম্ভাবনা, সেই সম্পর্কে যদি আমাদের দর্শকদের সবার আগে একটু বলেন। দেখুন, পশ্চিমবঙ্গের যে আমাদের যদি কৃষি জলবায়ুটা দেখি, সেখানে যেমন পাহাড়ি এলাকা রয়েছে, তরাই অঞ্চল রয়েছে, আবার পশ্চিমের কিছুটা জায়গা রয়েছে যেখানে পুরুলিয়া, বাঁকুড়া, বৃষ্টিপাত যেখানে কম হয়, মাটি একটু অনুর্বর, তার সঙ্গে আবার উর্বর মাটিও রয়েছে, সমভূমি কিছু রয়েছে, গাঙ্গেয় উপত্যকাগুলো রয়েছে, এটা রয়েছে। তো এইসব বিচার করলে পশ্চিমবঙ্গের আমাদের ভুট্টাটা সারা বছর ধরেই চাষ করা যাওয়ার জায়গা কিন্তু পশ্চিমবঙ্গে আছে। আমাদের যেমন আমরা প্রি খারিফ অর্থাৎ জৈদ মরশুমে অর্থাৎ যেমন করতে পারি, যেখানে আমাদের আলুর পরে এটা করতে পারি। আবার যেখানে বৃষ্টি কম হয়, আমাদের বৃষ্টি অনিয়মিত, পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কিন্তু আমরা সেটা খারিফ মরশুমে করতে পারি। উত্তরবঙ্গেও কিন্তু রবি মরশুমে আমরা করতে পারি। এছাড়া আমরা রবি মরশুমের পরবর্তী মরশুম অর্থাৎ জৈদ মরশুমেও আমরা করতে পারি। সব মরশুমেই করার সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গের যে এখন তো রবি মরশুম চলছে এবং এখন বোনার কাজটা চলছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এবং আমরা সেই জন্যই আজকের বিষয়টিও এটি নির্বাচন করেছি, যাতে কৃষক বন্ধুদের এই শুরুর দিকের সহায়তাগুলো পাই। এবং শুরু যখন বলছি তখন কিন্তু একটা বিষয়, যে ভুট্টা চাষের ক্ষেত্রে মাটি এবং জলবায়ু, যেটা শুরুতেই কৃষক বন্ধুদের হিসেব নিকেশ করে নিতে হয়। আমি একটু আপনার কাছে আসবো বরুণবাবু, যদি বলেন এই প্রসঙ্গে। ভুট্টা চাষে আমাদের যে মাটি যে বিষয়টা, সেই বিষয়টাতে আমরা বলতে পারি যে জল নিকাশিযুক্ত যে কোনো উঁচু থেকে মাঝারি ধরনের যে আমাদের মাটি, অর্থাৎ নিচু, অর্থাৎ যেখানে জল জমে না, এই ধরনের যে কোনো আমাদের মাটিতেই আমরা ভুট্টা চাষ করতে পারি। আচ্ছা, এবং সেখানে আমাদের হচ্ছে ভুট্টার যে পিএইচটা, সেটা আছে 5.5 থেকে আমরা 7.5-এর মধ্যে যদি রেঞ্জ হয়, তাহলে আমরা একটা ওয়াইড রেঞ্জের, এটা যেহেতু একটা ক্রপস, তাই আমরা আমাদের যে 6টা আমাদের অ্যাগ্রোক্লাইমেটিক জোনের কথা বলা হলো, সেই অ্যাগ্রোক্লাইমেটিক জোনের আমরা এটা হচ্ছে চাষ করতে আমরা পারি। এবং আর এই অঞ্চলের যে ভুট্টা এবং এর যা পরিবেশ, সেই পরিবেশের সঙ্গে ভুট্টা খুব সহজেই আমাদের খাপ খেয়ে যায় আর আমাদের যা সাধারণভাবে জলবায়ু থাকে তাতে, তাই তো? আচ্ছা, আমি মৃণালবাবু আপনার কাছে জানতে চাইবো, একটু আগেই বলছিলাম যে এই সময়টা বোনার সময় চলছে, রবি মরশুমে ভুট্টা বোনা হচ্ছে। তো বোনার এক্সাক্ট সময় যদি একটু বলেন ভালো করে, এবং বোনার সময় বীজের যে হার, বীজের যে পরিমাণ, সেটাও অনেকে জানতে চান। আসলে রবি মরশুমে চাষ করতে গেলে অক্টোবর নভেম্বর মাস, অর্থাৎ ধানটা তুলে নিয়ে আমরা এটা জমিতে লাঙল টাঙল দিয়ে আমরা লাগাতে পারি। এই সময়টা আমাদের অ্যাকচুয়ালি সময় চলছে। আর এর পাশাপাশি বীজের হার বলতে গেলে আমাদের এখানে ভুট্টা সাধারণত লাইনে বোনা হয়, অনেক জায়গাতে ছড়িয়েও বোনা হয়। লাইনে বুনলে আমরা 8 থেকে 9 কেজি, আর যদি আমরা ছড়িয়ে বুনি তাহলে একটু বেশি লাগবে, 1-2 কেজি বেশি লাগবে, ওই 10-11 কেজি বীজ লাগে।
তবে লাইনে বোনাটাই হচ্ছে সবচেয়ে ভালো। লাইনে বুনলে আমরা সাশ্রয় হবে, বীজের সাশ্রয় হবে, পরিচর্যা করার সুবিধা হবে এবং ফলনটাও অনেক বেশি পাওয়া যাবে। এছাড়া বীজের লাগানোর সময় আমরা কিন্তু বীজ শোধনের কথাটা মাথায় রাখবো। সমস্ত ফসলের ক্ষেত্রেই আমরা যেমন বীজ শোধনের কথা বলি, এক্ষেত্রেও কিন্তু আমরা বীজ শোধনের কথা বলবো। বীজ শোধনের জন্য আমরা যে কার্বন রেজিম রয়েছে, ছত্রাকনাশক যেগুলো রয়েছে, যে মাত্রায় ব্যবহার করি তার থেকে ডবল মাত্রা, অর্থাৎ 2 গ্রাম প্রতি কেজি বীজে মিশিয়ে নিয়ে, শুকনো একটা হাঁড়ির মধ্যে নিয়ে মিশিয়ে নিয়ে, সে ভালো করে মিশিয়ে নিয়ে সেই বীজটাকে আমরা বীজটাকে রোপণ করতে পারি। এছাড়া আরও অনেক বীজ শোধনের জন্য অনেক রকম কেমিক্যাল রয়েছে, বর্তমানে আরও অনেক নতুন নতুন কেমিক্যাল রয়েছে, এবং পোকা মারার জন্য যে কেমিক্যালগুলো রয়েছে থায়ামিথক্সাম, সেটাও ব্যবহার করতে পারি। অনেকগুলো পোকাকেও কিন্তু আমরা এক্ষেত্রে আটকে দিতে পারি। অর্থাৎ বীজ শোধনের কথাটা কিন্তু মাথায় রাখতে হবে লাগানোর আগে, মানে বীজ শোধনটা করতে হবে। বীজ শোধন আসলে এক ধরনের টিকাকরণ এবং প্রতিষেধক ব্যবস্থাপনা, যেটা করলে বোধহয় ভবিষ্যতের যে রোগগুলো আক্রান্ত হয় ফসল, তার হাত থেকে আমরা রক্ষা পাবো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমরা এবার জাত প্রসঙ্গে একটু শুনবো। বনবাবু, আপনি যদি আমাদেরকে ভালো জাতগুলো, যে জাতগুলো চাষ করলে কৃষক বন্ধুরা লাভবান হবেন এবং যেগুলো রোগ প্রতিরোধকারী বেশি, মানে অনেক বেশি প্রতিকূল পরিস্থিতিতে থাকতে পারবে, যদি একটু বলেন। জাতটা হচ্ছে আমাদের ভুট্টার মানে নির্বাচনের ক্ষেত্রে, মানে ভুট্টার ফলন পাওয়ার ক্ষেত্রে একটা কিন্তু ইম্পর্টেন্ট একটা দিক, বা এটা আমাদের সবসময় একটু মাথার মধ্যে রাখতে হবে। এবং জাতের ক্ষেত্রে আমাদের যেটা সবচেয়ে মানে প্রথম যেটা আমাদের দেখতে হবে, যে ভুট্টার ক্ষেত্রে আমরা দুটো ভাগে বা দুটো ফেজে আমরা দেখতে পাই। একটা ভুট্টার হচ্ছে কম্পোজিট জাত, যেটা আমরা বলি নর্মালি, যেটা হচ্ছে আমাদের দেশীয় জাত আমরা বলতে পারি, যেটা কিনা আমরা 2 থেকে 3 বছর মানে কন্টিনিউয়াস আমরা যদি লাগাই, মানে যে বীজটা আমরা কিনে 2বার থেকে 3বার আমরা হচ্ছে 2 সিজন লাগাতে পারি, সেটাকে আমরা বলছি কম্পোজিট জাত। আর আরেকটা যেটা হচ্ছে মানে ফলনের দিক থেকে আমাদের ভুট্টার হচ্ছে হাইব্রিড যে জাতগুলো আছে, সে ওটা মাত্র মানে ওয়ান টাইম আমরা ব্যবহার করতে পারি, বীজটা হচ্ছে আমরা সেকেন্ড টাইম ব্যবহার করতে পারি না। তার প্রত্যেকবারেই আমাদের বীজটাকে প্রত্যেকবারে কিনে নিয়ে আমাদের সেটাকে ব্যবহার করতে হয়। তার কারণ হচ্ছে আমরা ওই হাইব্রিড যেহেতু ভুট্টা, তাই আমরা চাষ করার পরে একবার ফলন হওয়ার পরে তার সমস্ত যা গুণাগুণ থাকে সেগুলো সেগ্রিগেট করে যায়, অর্থাৎ ভেঙে যায়। ফলে আমাদের যে আমাদের ভুট্টার ফলনটা পাওয়ার ক্ষেত্রে আমাদের 2য় বছর বা 3য় বছরে হাইব্রিড ভুট্টাকে আমরা কখনোই কনসিডার করি না বা বলি না। এই দুটো জিনিসকে আমাদের প্রথমে মাথায় রাখতে হবে। এবং সেই রেসপেক্টে আমরা যেহেতু প্রথমেই বলেছি যে আমরা সারা বছর ধরে, অর্থাৎ প্রি খারিফ, খারিফ এবং রবি, এই 3টি সিজনেই আমরা লাগাতে পারি। সেই রেসপেক্টে আমরা বলতে পারি যে প্রথমে আমরা যদি দিনটাকে যদি আমরা কনসিডার করি, অর্থাৎ যদি খুব কম সময়ের মধ্যে, মানে মিনিমাম আমার যদি একটা সময় থাকে, অর্থাৎ আমি যদি মানে স্বল্পমেয়াদী যদি আমাদের জাত হয়, মিনিমাম 75 থেকে 80 দিনের মধ্যে, আমাদের ওই 75 ডেজ আমাদের সেখানে আমাদের বিবেক 27 VM H4104 আমরা লাগাতে পারি। তার থেকে একটু বেশি দিন, অর্থাৎ 76 থেকে যদি 85 দিন আমরা সময় পাই, তো অর্থাৎ এই জলদি জাতের ক্ষেত্রে আমরা প্রকাশ 3382 আমরা লাগাতে পারি। নেক্সট আমরা মধ্যমেয়াদী জাতের ক্ষেত্রে 86 দিন থেকে যদি আমরা 95 ডেজ যদি আমরা কনসিডার করি, তাহলে আমরা আমরা বেশ কিছু আমাদের জাত আছে যেগুলো আমরা চাষ করতে পারি। কিন্তু বর্তমান আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, অর্থাৎ রবি মরশুমের ক্ষেত্রে আমরা 116 থেকে 130 দিনের যে জাতগুলো আছে সেগুলোকে আমরা বেশি প্রেফার করব। এবং বর্তমানে আমরা যেহেতু এই সিজনের মধ্যে আছি, তাই আমরা এই সময় রবির ক্ষেত্রে আমরা BL 900, BL 147, P3555, সিরি, কাবেরি, সিরাম, এই টাইপের যে সমস্ত ভ্যারাইটিগুলো আছে বা যে জাতগুলো আছে সেগুলোকে আমরা বেশি কনসিডার করব এবং আমরা বেশি বলবো। আর এর পরবর্তী ক্ষেত্রে যদি আমাদের একটু লেট বা নাভির দিকে আমরা যদি যাই, তাহলে আমরা যেখানে 145 দিন বা তার থেকে বেশি যদি আমাদের সময় বেশি আমরা পাই, বা অতদিন যদি আমাদের ফিল্ডটা ফাঁকা থাকে, তার উপরে আমরা নির্ভর করে আমরা পায়োনিয়ার, বায়ো 9681, 9782,
GK 3155 সিরিজ 838 P3588 এই জাতীয় হচ্ছে আমরা হচ্ছে জাতগুলোকে আমরা রেকমেন্ড করি বা বলছি। এছাড়াও আমাদের যে পাহাড়ি অঞ্চলে যেখানে ভুট্টা চাষটা অপেক্ষিতভাবে বেশি হয়, তার কারণ সেখানে হচ্ছে জল উত্তরবঙ্গের যে জায়গাগুলোতে, সেইখানে যে জাতগুলোতে সেখানে আমরা দিয়ারা, অরুণ, কিষান, বিজয়, বিক্রম, রঞ্জিত, গঙ্গা 5, ডেকান 101, হিমালয়ান 1, 2, 3 এই জাতীয় জাতগুলোকে আমরা বেশিরভাগ হচ্ছে আমরা প্রমোট করি বা বলি বা আমরা ফার্মার্সকে রেকমেন্ডেশন করি। এছাড়াও এটা আমি বলছি, আচ্ছা আমি বলি যে এটা বলি যে একটা আমাদের দেখুন, আমাদের ভুট্টা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের প্রথম থেকেই একটা এখানে পুড়িয়ে খাওয়ার একটা চল আছে। হ্যাঁ, তাছাড়া আমরা সুইট কর্ন, আমরা বেবি কর্ন, এইগুলো আমরা খুব ব্যবহার করি। তো এগুলোর জন্য বিভিন্ন বিভিন্ন জাত রয়েছে। এই সুইট কর্নের ক্ষেত্রে যেমন সুইট 75 এর জাতটা খুব আমাদের খুব পপুলার হয়েছে এবং খুব ভালো। আচ্ছা, বেবি কর্নের ক্ষেত্রে মানে এতে কৃষক বন্ধুরা বাজার মূল্যটা বেশি পাবে এবং এটা আমাদের অনেক 5 স্টার হোটেল থেকে শুরু করে সমস্ত জায়গাতে আজকে এগুলোর প্রচলন, চাহিদাটা অনেক বেশি, প্রচলন শুরু হচ্ছে এবং এগুলো প্রচন্ড পপুলার। আজকে মানুষজন কিন্তু এগুলো চাইছে। তো সেগুলো যদি চাষিরা চাষ করতে পারেন এবং সেখানে যদি একটা মার্কেটে যদি এটাকে নিয়ে যেতে পারেন, মানে তাহলে তো সোজা কথা তাদের লাভের অঙ্ক অনেক বেড়ে যাবে। এবং এই জাতগুলো নির্দিষ্ট রয়েছে, এর কিন্তু এমন নয় যে ওই জাতগুলো লাগিয়ে আমি ছোট অবস্থা তুলে নিলাম আমার বেবিকরণ হয়ে গেল, সেটা কিন্তু হবে না। এই নির্দিষ্ট জাতগুলো রয়েছে, সেই জাতগুলোকে আমাকে লাগাতে হবে। পপকর্নের জন্য আলাদা জাত রয়েছে, হ্যাঁ, আর আমার বেবিকর্নের জন্য আলাদা জাত রয়েছে। তো পপকর্নের জন্য যেমন আমাদের জাত রয়েছে যে পার্ল পপকর্ন, হ্যাঁ, এটা এই জাতটা খুব সুন্দর পপকর্নের জন্য। আর যেটা আমার বেবিকর্নের জন্য রয়েছে সেটা হচ্ছে আমাদের যেটা রয়েছে পুষা, আমাদের পুষা আর্লি 1, পুষা আর্লি 2 এই জাতগুলো রয়েছে, পুষা থেকে রিলিজ করেছে। তো এই জাতগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। বাহ, আমরা বিস্তারিত শুনলাম তাহলে যে এলাকা ভেদে এবং কি কি, বিশেষ করে বেবিকর্ন, পপকর্ন এগুলো করতে গেলে কি জাত, এবং সময় ভেদে মানে কোন সময় আপনার হাতের জমিতে কতটা সময় আছে, স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যমেয়াদী, সব জাতগুলোর কথা আমরা শুনলাম। আমরা একটু আগাছানাশক প্রসঙ্গে একটু যদি বলেন আপনি, বরুণবাবু যদি একটু তারপরে আমি আপনার কাছে সারের প্রয়োগটা নিয়ে জানতে যাবো। ভুট্টার ফলন পাওয়ার ক্ষেত্রে আমাদের যেমন একটা বীজ শোধনের কথা অর্থাৎ টিকাকরণের কথা আমরা যেমন শুনলাম, জানলাম, ঠিক সেরকমভাবে আগাছাটা কিন্তু আমাদের ভুট্টার ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট বা খুব গুরুত্ব দিয়ে আমাদের দেখতে হবে। তার কারণ ওই যে ভুট্টা লাগাবার পরেই ভুট্টার বয়স যখন 30 থেকে 40 দিন হবে, অর্থাৎ প্রায় 1 মাস বা 1 মাসের বেশি, এই সময়কার টাইমটা আমাদের কাছে খুব ক্রুশিয়াল এবং খুব ইম্পর্ট্যান্ট। এই সময় যদি আমরা আগাছাটাকে ঠিকমতো যদি কন্ট্রোল করতে না পারি, তাহলে ভুট্টার ফলন কিন্তু 50% কমে আসে। এটা হচ্ছে এক পরীক্ষিত, আমরা ফিল্ডে করে দেখেছি। সেই জন্য আমরা সবসময় সেই জন্য আমরা বলে থাকি যে ভুট্টা লাগাবার 48 ঘন্টা অর্থাৎ 3 থেকে 4 দিনের মধ্যে আমাদের সিমাজিন 50% বা হচ্ছে অ্যাট্রাজিন 50%, 800 গ্রাম প্রতি একরে আমরা যদি স্প্রে করি, অথবা পেন্ডিমিথিলিন 30% ইসি যদি আমরা 1300 ml জলের মধ্যে যদি আমরা স্প্রে করে দিই, তাহলে কিন্তু আমাদের এই বড় পাতা এবং ছোট পাতা এবং ঘাস যেগুলো হচ্ছে প্রথম অবস্থাতে আমাদের এই আগাছা এবং আমাদের যে ভুট্টা ফলের মধ্যে যে একটা ইনকম্পিটেবল একটা হচ্ছে যে কম্পিটিশন চলে তাদের খাবার, জল এবং এটা নিয়ে, সেটা কিন্তু আমরা অনেকাংশেই হচ্ছে কমবে এবং আমাদের যে লক্ষ্যটা অর্থাৎ ভুট্টার ফলনটাকে বাড়ানো, সেটা কিন্তু আমাদের সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। ফলে হচ্ছে আগাছা দমনটা কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, দরকার। খাবারটা সঠিক মানে পাবে, সঠিক পরিমাণে পাবে এবং তার ফলনটা ভালো হবে। ঠিক। আমি এবার সরাসরি আসবো সারের প্রয়োগ, এই ব্যবস্থাটা যদি বলেন। আমরা এই উত্তরটা নেব, কিন্তু এই মুহূর্তে একজন এই আলোচনা দর্শক বন্ধু রয়েছেন, একটু শুনবো তিনি কি বলছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনি? আমি বিধান দিয়ে বলছি, বলুন। নদিয়া থেকে বলছি। হ্যাঁ, আপনার প্রশ্নটা বলুন। বলছি আমি এই বীজের জাত এবং বীজটা কোথায় পাবো? আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমরা অবশ্যই আলোচনা করব।
হ্যাঁ, আপনারা তো শুনলেন জাত এবং এটা বীজটা, যে জাতের বীজগুলো সেগুলো ওনারা কোথায় পাবেন সেটা একটা প্রশ্ন করছেন। আর সঙ্গে যদি এই উত্তরটা দেন এখন এবং পরেও দিতে পারেন, সারের প্রয়োগ যদি একটু বলেন। এখন সারের প্রয়োগের ক্ষেত্রে বলতে হবে যে প্রথমেই আমাদের ভুট্টার লাইনে লাগানো হয়। এখানে আমরা ভুট্টার ক্ষেত্রে সাধারণত লাইন এবং গাছের প্রতি দূরত্ব 2 ফুট এবং 1 ফুট করে থাকি। তো ভুট্টার ক্ষেত্রে আমরা এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন জাত রয়েছে আমাদের, কম্পোজিট এবং হাইব্রিড। তো কম্পোজিট জাতের ক্ষেত্রে আমরা সাধারণত একর প্রতি নাইট্রোজেনের কথা যদি বলি, নাইট্রোজেন আমরা 16 কেজি নাইট্রোজেন ব্যবহার করি এবং সেখানে 24 কেজি ফসফেট P2O5, মানে যেটা হচ্ছে ওখানটায় কনভার্ট করতে হবে, SSP দিলে অনেক বেশি পরিমাণ দিতে হবে, এবং K2O আপনার হচ্ছে 8 কেজি, অর্থাৎ 16 কেজি নাইট্রোজেন, আপনার 24 কেজি ফসফেট এবং 8 কেজি পটাশ। এটার কথা আমরা বলছি। এটা কনভার্ট করলে কিন্তু SSP এবং ইউরিয়াতে অনেক পরিমাণটা বাড়বে, সেইভাবে প্রয়োগ করতে হবে। এটা রাসায়নিক সারের কথা বললাম। এছাড়া জৈব সার প্রয়োগ করার কথা অবশ্যই ভাবতে হবে। আমার একর প্রতি 2 টন আমার যদি কম্পোস্ট পাওয়া যায় সেটা দিতে হবে। এর সাথে ফসফেট সলিউবল ব্যাকটেরিয়া আমরা এখন সহজেই পাচ্ছি, এগুলো ব্যবহার করতে হবে, এবং অ্যাজোটোব্যাক্টর যদি পাই সেটা অবশ্যই ব্যবহার করতে হবে। কারণ বুঝতে হবে যে ভুট্টা কিন্তু খুব বেশি খাবার খেয়ে নেয়, জমি থেকে প্রচুর খাবার আহরণ করে, সেজন্য ভুট্টাকে কিন্তু প্রচুর খাবার দেওয়ার ব্যাপার আছে। কারণ এটাও মনে রাখার ব্যাপার যে ভুট্টা আসলে আমরা যারা এটা নিয়ে পড়াশোনা করি, এটা হচ্ছে C4 প্ল্যান্ট, সেজন্য এর ফটোসিনথেসিসের রেট অনেক বেশি এবং ফটো রেসপিরেশন হয় না বললেই চলে। তার ফলে প্রচুর কার্বন ডাইঅক্সাইডকে যখন গ্রহণ করছে এবং ফটোসিনথেসিস করছে, তার ফলে একে খাবার দরকার হয় খুব বেশি। তো সেই জায়গাটা মাথায় রেখে এই সারগুলোকে দিতে হবে, করতে হবে। এছাড়াও চাপান সার দেওয়ার ব্যাপার আছে। আপনাকে চাপান সার 30 দিনের মাথায় এবং 45 দিনের মাথায় অবশ্যই দিতে হবে, এবং সেখানেও কিন্তু ডোজটা কম নয়। প্রায় আমাদের এখানে দেখা গেছে যে আমরা আবার 16 কেজি নাইট্রোজেন এবং ওই 8 কেজি পটাশ, সেটা কিন্তু আমরা দুবার 30 দিনের মাথায় এবং 45 দিনের মাথায় আবার একবার করে দিয়ে দিচ্ছি। অর্থাৎ বেশ পরিমাণ আমরা রাসায়নিক সার এবং জৈব সার এবং তার সাথে আমাদের আজকে যে এখন যে বায়ো ফার্টিলাইজার এসছে, ফসফেট সলিউবল ব্যাকটেরিয়া, অ্যাজোটোব্যাক্টর, এটা প্রয়োগ করছি। এছাড়া অনুখাদ্যের কথা বলতেই হয়। অনুখাদ্যের ক্ষেত্রে এখানে আমাদের যদি SSP ব্যবহার করি ফসফেটের জন্য, তাহলে আর সালফার দেওয়ার প্রয়োজন হচ্ছে না, না হলে 8 কেজি প্রতি একরে সালফার দিতে হবে। এছাড়া আপনাকে আমাদের এখানে আমাদের জিঙ্কের কিছু ঘাটতি রয়েছে অনেক জায়গাতে, তাই জিঙ্ক সালফেট 10 কেজি প্রতি একরে দিতে হবে, এবং 4 কেজি বোরাক্স প্রয়োগ করতে হবে মাটিতে। অর্থাৎ জিঙ্ক, বোরন এবং সালফার, এই 3টে অনুখাদ্যই কিন্তু এখানে দিতে হবে। যদি না আমরা সালফার ব্যবহার, SSP ব্যবহার করলে আর সালফারটা লাগছে না। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যদি এটা কি মাটি পরীক্ষা করে দিতে পারলে সবচেয়ে ভালো হয়? হ্যাঁ, মাটি পরীক্ষা করে দিতে পারলে ভালো হয়। এছাড়া কিন্তু ভাবতে হবে এটা কম্পোজিটের ক্ষেত্রে। হাইব্রিডের ক্ষেত্রে কিন্তু রেটটা আরেকটু বেশি, সেক্ষেত্রে যেটা নাইট্রোজেন এবং ফসফেট এর পরিমাণটা, পটাশের পরিমাণটা আরও বাড়বে। যেখানে আমরা 16 কেজির কথা বলছিলাম সেখানে 19 কেজি, এবং ফসফেট সারটা 24 কেজির কথা বলছিলাম সেখানে 28 কেজি, এবং যেটা পটাশটা 8 কেজির কথা বলছিলাম সেটা 10 কেজি। এটা মূল সার, এবং চাপান সারটাও সেই পরিমাণ বাড়বে, সেখানেও আবার আপনার 16 কেজি এবং 8 কেজি এই হারে আবার নাইট্রোজেনটা আর পটাশটা দুবার দিতে হবে 30 দিনের মাথায় এবং 45 দিনের মাথায়। অর্থাৎ পুরোটা যদি আপনারা খেয়াল করেন দেখবেন নাইট্রোজেন, ফসফেট, পটাশ, সালফার, জিঙ্ক, বোরন এগুলো লাগছে, তার সাথে জৈব সার এবং আমরা জীবাণু সারের কথাটাও কিন্তু ভাবছি। অর্থাৎ অনেকটা পরিমাণ সার। প্রথম দিকে বোধহয় সবুজ সার বা জৈব সারের ব্যবহারটা করলে ভালো হয় বোধহয়। হ্যাঁ, নিশ্চয়ই। যে কোনো সময় মাটিতে আমরা যদি জৈব সার দিতে পারি, তার ক্ষেত্রে তো আমরা জৈব সার তো প্রথমেই দিতে হবে, সেটা দিলে মাটির গুণাগুণটা ভালো হবে, এবং এই যে সারগুলো প্রয়োগ করি সেই সারগুলো গাছ সহজেই নিতে পারবে। তো আমরা বিস্তৃত শুনলাম, মানে সারের ব্যবস্থাপনার একদম পূর্ণাঙ্গ ব্যবস্থা বিভিন্ন রকমভাবে ওনারা বললেন। আমরা এবার যেটা জানবো সেটা হচ্ছে সেচ, এবং ভুট্টার ক্ষেত্রে সেচ অনেকগুলো, প্রায় 4টে মতো হয় লাগেই, তাই তো? যদি একটু বলেন আপনি বরুণবাবু। জল ছাড়া তো যেমন কাজ বাঁচে না, তেমনি জল ছাড়া হচ্ছে ভুট্টা চাষও করা সম্ভব নয়। কিন্তু তারপরেও আমরা যে ভুট্টা চাষের কথা বলছি, তার কারণ আমাদের অন্যান্য যে সমস্ত সিরিয়ালসগুলো আছে তার থেকে আমাদের কম এটাতে জল লাগে, এবং সেই জন্য আমরা বলছি সেই কম জল লাগা মানে এরকম যে আমাদের মিনিমাম 4টে ইরিগেশন বা 4টে আমাদের জল আমাদের দিতে হয়। প্রথমত হচ্ছে আমরা যখন ভুট্টা যে মাটিতে বা যে 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 মূল জমিতে আমরা লাগাবো, সেই জমিটাতে আমাদের কিছুটা হলেও আমাদের মানে ময়েশ্চার থাকার দরকার আছে। অর্থাৎ একবারে মানে
ফ্লাড টাইপের ইরিগেশন নয়, কিন্তু স্প্রিংলার টাইপের ইরিগেশন, অর্থাৎ জল থাকবে হালকা করে একটা সেচ আমাদের একটা দিয়ে যদি আমরা ভুট্টাটা লাগাই, তাহলে কিন্তু আমাদের হচ্ছে ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ জার্মিনেশনটা আমাদের ভালো হবে। এটা হচ্ছে প্রথম, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। সেকেন্ড হচ্ছে আমাদের যেটা করতে হবে যে আমাদের ভুট্টাটা অঙ্কুরোদ্গমের পরে যখন ভুট্টাটা হচ্ছে বাড়বে বা বড় হবে, তখন হচ্ছে তার বয়স যখন হচ্ছে 30 থেকে 35 দিন যখন হবে, তখন আমাদের একটা হালকা করে মানে যখন আমরা হচ্ছে ওই ভেলিতে মানে ওই চাপান সার দিচ্ছি এবং অন্যান্য যে সমস্ত পরিচর্যাগুলো করছি, তখন হালকা করে যদি আমরা একটা সেচ দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের যে যে সারটা দিচ্ছি এবং অন্যান্য আমাদের যে পরিচর্যা করছি সেটা আমাদের সঠিকভাবে করা সম্ভব হবে। এটা হচ্ছে সেকেন্ড। থার্ড হচ্ছে আমাদের তারপরে যে ফ্লাওয়ারিং স্টেজ আমরা বলি, অর্থাৎ আমাদের হচ্ছে এরপরেই যখন আমাদের প্রথম অবস্থাতে ভুট্টার পুরুষ ফুলগুলো বেরোবে এবং তার সঙ্গে হচ্ছে তার মাথা থেকে আর এই রেশমির মতন চুলের মতন অংশটা বেরোবে, অর্থাৎ ফ্লাওয়ারিং স্টেজের যদি ময়েশ্চার স্ট্রেস হয়, অর্থাৎ ময়েশ্চার যদি কম থাকে, সেই সময় আরেকবার দিতে হবে। তখন কিন্তু আমাদের হচ্ছে হালকা সেচ আমাদের চতুর্থটা হচ্ছে লাস্ট হচ্ছে আমাদের যখন হচ্ছে অর্থাৎ ম্যাচুরিটি, অর্থাৎ যখন আমাদের ভুট্টাটা হচ্ছে মানে ম্যাচিওর্ড হচ্ছে, অর্থাৎ মিল্ক স্টেজ থেকে যখন ডাব স্টেজ অর্থাৎ শক্ত হচ্ছে ভুট্টাটা, তখন যদি আমাদের ময়েশ্চারে যদি ঘাটতি হয়, তাহলে কিন্তু আমাদের হচ্ছে আমাদের ফলনটা কিছুটা হলেও কিন্তু আমাদের হ্যাম্পার করে, প্রায় 10 to 20% হ্যাম্পার। তখন একটু হালকা করে। আমি একদম এবার শস্য সুরক্ষার বিষয়টি একটু আপনার থেকে জানবো যে ভুট্টার সুরক্ষার ক্ষেত্রে কি ব্যবস্থাপনা, মূল যে জায়গাটা আছে যদি বলেন। আরেকটা বিষয় আছে ভুট্টা চাষের ক্ষেত্রে পরিবেশের একটা বড় প্রভাব আছে, এই দুটোকে যদি একসাথে বলেন। দেখুন, আমাদের ভুট্টা একটা এমন ফসল যেটা হচ্ছে আমাদের পরিবেশকে কিন্তু অনেকটা ভালোর দিকে নিয়ে যেতে পারে। আজকে আমাদের ধান, এখানে কিন্তু আমরা ধান চাষ করলে যেখানে যেভাবে মাটির তলা থেকে যে পরিমাণ জল উত্তোলন করি, বিশেষ করে যখন আমরা খারিফ মরশুম বাদে অন্য মরশুমে, রবি মরশুমে এবং তার সাথে সাথে মিথেন গ্যাস যেভাবে আমাদের তৈরি হয়, সেই তুলনায় ভুট্টা চাষ করলে কিন্তু আমাদের এক তো 2 নম্বর হচ্ছে C4 প্ল্যান্ট, তারপরে কার্বন ডাইঅক্সাইডটা আত্তীকরণ করছে, মিথেন গ্যাসটাকে আপনার তৈরি হতে দিচ্ছে না, আর তৃতীয়ত হচ্ছে কি যে জলের পরিমাণটা অনেক অনেক কম লাগছে। তো এইটা একটা সেদিক থেকে পরিবেশকে অনেক পজিটিভ দিকে নিয়ে যাচ্ছে, যেটা আজকে যে সমস্যাগুলো আসছে পরিবেশের উপর প্রভাবগুলো, সে থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, পরিবেশ বান্ধব। আর দ্বিতীয়ত হচ্ছে যে আরেকটা আপনি বললেন কি একটা জানতে চাইলেন যেন শস্য সুরক্ষা। শস্য সুরক্ষার কথা বলতে গেলে প্রথমত লাগানোর শুরু থেকেই আমাদের এখানে যেহেতু কম এলাকায় চাষ হয় বিক্ষিপ্তভাবে, সেক্ষেত্রে ওই যে টিয়া পাখি প্রথম দিন থেকেই হয়তো আপনি লাগালেন, পাখি ওখান থেকে ঠকলে ওই বীজটা তুলে খেয়ে নিল, সেটা খেয়াল রাখার ব্যাপার আছে। তারপর পরবর্তীকালে আমাদের ভুট্টাতে কিছু রোগ পোকা হয়, যেমন প্রথমেই বলতে গেলে পোকার কথা বলতে হয়। পোকার কথা প্রথমে মাজরা পোকা খুব তাড়াতাড়ি শুরু হয়, প্রথম পাতা যখন খুব বড় হয়ে বেরোয় তখন থেকেই শুরু হয়ে যায়। তো মাজরা পোকা দমনের জন্য অনেক আগে থেকেই এই ফিউরালান 3G বা কার্টা হাইড্রোক্লোরাইড 10G এই সমস্ত দানা কীটনাশক ওষুধগুলো আমরা ওই পাতার মাঝে ঢুকিয়ে দিলে ওটা অনেকটা কন্ট্রোল করতে পারি। এরপরে তো আমরা আছে যে ওই কিছু শুঁয়োপোকা আছে, সেটা পাতা খায়, কিংবা পাতা কিছু গুঁড়িয়ে নেয়, পাতা রোল করে দেয়, সেইসব কিছু পোকা আছে। সেগুলো সবই আমরা সিস্টেমিক আমরা যদি ইনসেক্টিসাইড দিই, সেটা হতে পারে কার্টা হাইড্রোক্লোরাইড বা ফিপ্রোনিল এই জাতীয় ওষুধ আমরা লিটার প্রতি 2 ml করে ব্যবহার করতে পারি, তাহলে এগুলো খুব কাজ করে। এছাড়া সবচেয়ে যেটা আমাদের চিন্তার ব্যাপার যেটা হচ্ছে ফল আর্মি 1, যেটা হচ্ছে এখন বর্তমানে সবচেয়ে মজার পরে রাত্রিবেলায় এরা বেরোয়, দিনের বেলা দেখা যায় না, এবং পাতা তো খেয়ে নেয়, পাতার সাথে সাথে পুরো কাণ্ড খেয়ে নেয় এবং পুরো গাছকে নিমিয়ে শেষ করে দেয়। তো এটার জন্য কিন্তু আমাদের যেটা হচ্ছে ভালো করে আমাদের সুরক্ষা করতে, পরিচর্যা করতে হবে, মাঝখানে আমাদের অন্তর্বর্তী পরিচর্যাগুলো করতে হবে, মাঝখানে কর্ষণ করতে হবে এবং বীজ শোধনের কথা আমি বলেছিলাম যে দিয়ে করতে হবে। এর পাশাপাশি যেটা হচ্ছে কি যে আমাকে ওই সময় খেয়াল রাখতে হবে যে কিভাবে পোকার আক্রমণটা হয়েছে, গাছের অবস্থা কি, সেই অনুযায়ী আমাকে কেমিক্যাল ইনসেক্টিসাইড ব্যবহার করতে হবে। আমাদের ইমামেকটিন বেনজয়েট বা আমাদের কার্টা হাইড্রোক্লোরাইড এই জাতীয় কীটনাশক আমরা ব্যবহার করলে আমরা ফল ভালো পাবো। আচ্ছা, আর একদম শেষে একজন দর্শক প্রশ্ন করেছিলেন বীজ কোথা থেকে সংগ্রহ করবেন, যদি একটু বলেন। হ্যাঁ, বলে দিচ্ছি। বীজ সংগ্রহের ক্ষেত্রে যেটা সবচেয়ে মানে আমাদের হচ্ছে বীজের ক্ষেত্রে যেটা করতে হবে যে সার্টিফাইড বীজ ছাড়া কিন্তু আমরা লাগাবো না। কোথা থেকে একটু যদি সংক্ষেপে, একদম সময় নেই। এটা জাস্ট হচ্ছে আমাদের করতে হবে আমাদের যে গভর্নমেন্ট যে সমস্ত ফার্মগুলো আছে সেখান থেকে আমরা পেতে পারি।
এক। সেকেন্ড হচ্ছে আমাদের যে প্রত্যেকটা ব্লকে স্বকৃষি অধিকর্তাকরণ আছে, অর্থাৎ আমাদের ব্লক যে কৃষি দপ্তরগুলো আছে প্রত্যেকটা দপ্তর থেকেই আমাদের হচ্ছে ফ্রি অফ কস্টে হচ্ছে গভর্নমেন্ট হচ্ছে আমাদের এই ভুট্টা বীজ হচ্ছে দেন, সেগুলো হচ্ছে আমরা সহজেই পেতে পারি। এছাড়াও হচ্ছে সার্টিফাইড যে সমস্ত দোকানগুলো আছে সেখান থেকে আমাদের সার্টিফাইড কার্ডটা দেখে নিয়ে তারপর সেই বীজটাকে নিয়ে এসে বীজ শোধন করে তবে গিয়েই আমরা বীজটা হচ্ছে লাগাতে পারবো। বেশ, আজকে দর্শক বন্ধুরা নিশ্চয়ই আপনাদের উত্তর পেলেন যে কোথা থেকে আপনারা বীজ সংগ্রহ করবেন। আজকের মতো আমরা আলোচনা এখানেই শেষ করবো, আমাদের হাতে একদম সময় নেই। শুধু যেতে যেতে একটাই কথা বলবো, আমাদের ভুট্টা চাষের ক্ষেত্রে কিন্তু অনুকূল এবং উপযোগী আবহাওয়া জলবায়ু আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, সম্ভাবনার বহু জায়গা রয়েছে এবং আমরা যদি আজকে ভুট্টা চাষকে আরেকটু অগ্রসরমান করতে পারি তাহলে কিন্তু ভুট্টার সঙ্গে যে খাবারগুলো যুক্ত হয়ে রয়েছে, একটু আগে বেবি কর্নের কথা হচ্ছিল, সুইট কর্নের কথা হচ্ছিল, সেই দিকেও যদি আমরা যেতে পারি তাহলে কিন্তু ভুট্টা চাষের সম্ভাবনার জায়গাটা একটা নতুন দিগন্তের উন্মোচন হতে পারে। আজকের মতো বাংলার মাটি বাংলা কৃষি অনুষ্ঠান এ পর্যন্তই। আপনারা দুজনে এখানে এসে এতগুলো কথা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।